তুমি তিরাপু না? নিয়ন ভাইয়ার ফোনে তোমার ছবি ছিল। তুমি এখানে কি করছো? আমি নাফসিকে সাথে নিয়ে আমার স্কুলে এসেছিলাম। ভাইয়া বলেছিল এখান থেকে আমাদের ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কি হয়েছে? নাফসি হঠাৎ করে আমার হাত ছেড়ে কোথায় যেন চলে গেল আপু। আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, টেনশন করো না, আমি দেখছি। নীরা চোখ অশ্রু সজল। ধীরাও বুঝতে পারছে না মেয়েটার মনের অবস্থা। নাফসি ছোট, তার মধ্যে এখানে এত ভিড়। ধীরা দূরে তাকিয়ে তুর্যকে লক্ষ্য করতেই তুর্য তাকে দেখে এগিয়ে আসলো। তিরা, এতক্ষণ আমি 25 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে আছি। ভাইয়া, একটা হেল্প দরকার। কি হয়েছে বলো? এটা নীরা, আমার আত্মীয়। ও না হঠাৎ করে ওর ছোট বোনকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছে। আমাদের ওকে খুঁজতে হবে। ছবি আছে তোমার কাছে? ছবি? 1 মিনিট। তীরা ফোন বের করে নিজের একটা আইডি থেকে নিয়নের প্রোফাইলে ঢুকে নাফসির ছবি বের করে তুর্যকে দেখালো। তুর্য কিছুক্ষণ মনোযোগ দিয়ে ছবিটা দেখলো, পরক্ষণে ভ্রু কুচকে ভেতরে চলে গেল। তীরা কিছুতেই বুঝতে পারছে না কি হলো। তুর্য হঠাৎ এভাবে ভেতরে চলে গেল কেন? একটু পর তুর্য নাফসির হাত ধরেই বাইরে নিয়ে এলো। নীরার নাফসিকে দেখতে পেয়েই তাকে জড়িয়ে ধরলো। তীরা তখনও বুঝতে পারছে না হলোটা কি এখানে। তুর্য নাফসির খোঁজ পেল কোথায়? ভাই, আপনি নাফসিকে কোথায় পেলেন? অনুষ্ঠানে ছিল একা বসে, আমি ওর পাশে বসেছিলাম। অনেকক্ষণ ট্রাই করেও কথা বলতে পারছিলাম না। ভেবেছিলাম বড় কারোর সাথে এসেছে, কথা বলতে চাইছে না। তারপর তোমায় কল পেয়ে বাইরে আসলাম। সে যখন তোমার কথা শুনলাম তখন বুঝতে পারলাম ও ভিড়ের মধ্যে সবার সাথে ভিতরে চলে গিয়েছিল। ও আচ্ছা। নীরা, তুমি আমাকে আন্টির নাম্বারটা দাও তো, আমি ওনাকে কল করছি। ভাইয়াকে কল করো আপু, ভাইয়া মনে হয় আশেপাশেই আছে। তীরা দীর্ঘশ্বাস ফেলল। নিয়নের নম্বর ব্লক লিস্টে। তীরের নাম্বারটা বোধ হয় নিয়নের ব্লক লিস্টে। নীরাকে সে কথা কিভাবে বলবে বুঝে উঠতে পারল না সে। নীরা, হতে পারে তোমার ভাইয়া রাস্তায় আছে, কল করলে যদি শুনতে না পায়। আমি তোমার বাড়িতেই জানাচ্ছি, আন্টি তোমার ভাইয়াকে জানিয়ে দিবে। আচ্ছা আপু, আম্মুর নাম্বার নাও। নীরার থেকে নম্বরটা নিয়ে তীরা নিয়নের মায়ের নম্বরে কল করলো। তীরার হাত কাঁপছে। একসময় নিয়ন বলতো হান্টি নাকি তার সাথে কথা বলার জন্য উৎসুক, কিন্তু নিয়ন বলতো তীরা লজ্জা পাবে, তখন কথা বলা হয়ে ওঠেনি। আজ সবকিছু শেষ হওয়ার পরেও যেন শেষ হচ্ছে না। সেই নম্বরটাতেই কল করতে হচ্ছে তীরার, যে নম্বরে আগে কল করার সাহস করেনি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে? আন্টি, আমি তীরা। আমি চিনতে পেরেছি। ভালো আছো মা তুমি? আলহামদুলিল্লাহ আন্টি। আসলে একটা জরুরি কথা ছিল। নীরার নাফসিয়া আমার সাথে হঠাৎ করে দেখা হয়েছে ওদের। ওরা নিয়ন ভাইয়াকে খুঁজে পাচ্ছে না। আপনি একটু ভাইয়াকে বলবেন গভর্নমেন্ট কলেজের গেটে আসতে। আচ্ছা আমি বলছি। মা তুমি একটু ওদের সাথে ওখানে থেকো। আচ্ছা আচ্ছা আন্টি। তীরা কল রেখে নীরা এবং নাফসির দিকে তাকালো। দুজনেই রীতিমতো ভয় পেয়েছে। নীরা, নাফসি, তোমরা একদম ভয় পেও না। তোমাদের ভাইয়া একটু পরেই চলে আসবে। তোমরা এসো, ছাউনিতে বসো। তীরা দুজনকে বসালো। সূর্য এখনো বাঁকা চোখে তাকিয়ে আছে তীরার দিকে। ননদদের সেবা করতেছো? সাহায্য করা উচিত, আত্মীয় হয়তো। আমি বুঝি না, যার নিজের 2টা বোন আছে সে কি করে অন্য একটা মেয়েকে এতটা আঘাত দিতে পারে। তীরা দীর্ঘশ্বাস ফেলল। নিয়ন একটা রহস্য, এর রহস্য ভেদ তীরা এখনো করতে পারেনি। নীরা এবং নাফসিকে বসিয়ে রেখে তীরা এবং তুর্য অন্য পাশে দাঁড়িয়ে রইল। একটু পর নিয়ন এসে সে দৃশ্য দেখল। নীরা এবং নাফসির চোখ মুখে দুশ্চিন্তা তখনও কমেনি, ভীত আবহ রয়েই গেছে। নিয়নকে তার মা কল করে শুধু এতটুকু বলেছে যে নীরা এবং নাফসি কোথায় আছে। তীরার কথা তিনি বলেনি। তীরাকে দেখে নিয়নের মাথায় রাগ উঠল। উপরোক্ত নীরার অশ্রুসজল চোখ দেখে নিয়ন ভাবল তীরা কাউকে তাকে উল্টো পাল্টা কিছু বলেছে। এক সেকেন্ডের সময় নিল না নিয়ন ভাবনার জন্য। তীরা হাত ধরে হাঁচকার টান দিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দিল তীরার গালে। তীরা আকস্মিক এ ব্যবহারে খানিকটা ভরকে গেলে হাত দিয়ে নিয়নের রুদ্রমূর্তি রূপের দিকে তাকিয়ে রইল। তুমি কি পরিমাণ ক্যারেক্টারলেস! তোমার তো একজন দিয়ে হয় না, তোমার আমাকে লাগবে, নিজের ক্রাশকে লাগবে, ছোটবেলার বন্ধুকে লাগবে, খালাতো বোনের দেবরকে লাগবে, এমনকি আমার বন্ধুকেও তোমার ভালো লাগবে। একটুও বুঝেছো কোনোদিন আমায়? সন্দেহ করতে পারছো শুধু? আমি নিশাদকে প্রপোজ করেছি জেনে ব্লক করে দিলা। একবার জিজ্ঞেস করেছো আমাকে
তোমাকে জেলাস ফিল করানোর চেষ্টা ছিল ওইটা, যাতে তুমি বোঝো অন্য কারোর সাথে তুমি কথা বললে আমার কতটা জ্বলে। আমার ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে অবধি ছিল না, শুধু তোমার সন্দেহ। আমার সব কিছুর অ্যাক্সেস তোমার কাছে ছিল, তবুও বিশ্বাস করনি আমায়। কখনো বোঝার চেষ্টা করেছো একটা ছেলে পরিবার থেকে দূরে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার ট্রাই করে যাচ্ছে, সে কতটা সাফার করে? সেখানে তোমার প্যারা। তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে তীরা, কিন্তু সত্যি বলতে তোমার থেকে দূরে থাকাটাই ভালো ছিল আমার জন্য। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে যত কথা শুনিয়েছে, তারপর তো তোমার পরিবার আমার পা ধরলেও আমার আর তোমার লাইফে ফিরে আসা উচিত না। আমার সব কিছুতেই তো সমস্যা তাদের, তো এখনো কেন আমার প্রতি ফিলিংস রেখেছো? এসবের মধ্যে এখন আমার বোনদের ব্যবহার করতেছো। আর কতটা নিচে নামবে তুমি তীরা? নিয়ন এক নাগারে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। ধীরার চোখ এতক্ষণ অশ্রুজল ছিল, এক মুহূর্তে তা আঙ্গারের ন্যায় রক্তিম লাল বর্ণ ধারণ করেছে। তীরা সূর্যকে ইশারা করলো বাচ্চাদের একটু আড়ালে নিয়ে যেতে। নিয়ন এসে বোধটুকু না থাকলেও তীরার আছে। আমি ক্যারেক্টারলেস? আচ্ছা, তোমার এক্স যখন আমায় নক দিয়ে বললো তোমাদের বিয়ে হয়ে গেছে, সে কথা আমি বিশ্বাস করেছিলাম নাকি তুমি যা বলেছিলে সেটা বিশ্বাস করেছিলাম বলো? আমার পরিবার যখন বলেছিল তোমার মধ্যে সমস্যা আছে, আমি তাদের কথা শুনেছি নাকি তোমার উপর বিশ্বাস করেছিলাম? তোমার সেই এক্স যখন বলল সে তোমার সাথে বাইকে একটা মেয়েকে ঘুরতে দেখেছে, আমি একবারও জিজ্ঞেস করেছিলাম যে আমি তো কখনো তোমার সাথে বাইকে ঘুরিনি, তবে মেয়েটা কে? তুমি জেলাস হয়ে নিশাদকে বলেছো, আমাকে না বলে। আর আমি জেলাস হয়ে ব্লক করলেই বা দোষ কি? নিয়ন, তুমি সারা রাত জেগে নিশাদকে টেক্সট করেছিলে, এটা দেখার পরেও আমার স্বাভাবিক থাকার কথা ছিল। হোক নাটক, তবেও আমি কোনো ছেলের সাথে এমন করলে তুমি ঠিক থাকতে? আমি তোমায় জেলাস করার চেষ্টা করেছি, কিন্তু সেটা তুমি আমার কাছে প্রকাশ না করে অন্যকে বলেছো। তার সামনে আমার থার্ড ক্লাস বলেছো, অথচ এটা আমাদের মধ্যে মিটমাট করার কথা ছিল। অথচ আমি যখন সরাসরি প্রশ্নটা করেছি তুমি কখনো উত্তর দাওনি। নিশাদকে যখন তুমি প্রপোজ করেছিলে, ওই সময় আমার পরিবারে কি পরিমাণ ঝামেলা চলছিল সেটা আমি তোমায় বলতেও পারিনি। অথচ আমার জীবনের 90% জেনেও তুমি আমায় এক ফোঁটা চাওনি, এক ফোঁটা চেনোনি তুমি আমায়। আমার বাবা মাও জানে না আমি অ্যাবিউজড হয়েছিলাম, সেটাও তুমি জানতে, অথচ আমায় একটুও চেনোনি তুমি। তোমার ফেসবুকে পাসওয়ার্ড আমি রাখতাম, অথচ আমার হোয়াটসঅ্যাপটাও তোমার নাম্বার দিয়ে খোলা ছিল, সেটা ভুলে গেছো তুমি। আমি এইসব নিয়ে আর কিচ্ছু বলতে চাই না নিয়ন। আর না, নীরা নাফসিকে আমি কিছু বলেছি। ওদের নিয়ে যাও প্লিজ, এখান থেকে যাও তুমি। হ্যাঁ, তা তো যাবই। তোমার প্রেমিক অপেক্ষা করছে তো, যাও যাও, কোলে গিয়ে বসে পড়ো। নিয়ন, মুখ সামলে কথা বলো। আমি তোমার মতো না যে কলিগ বলে বলে কলিগ উইথ বেনিফিটস বানিয়ে নিব। মানে তোমার তেহজিব আমার চেয়ে তো তুমি ভালো জানো সেসব। আমার আর কিচ্ছু জানার নেই নিয়ন। তোমাকে চিটার বলছি না আমি, যে নিজেকে নির্দোষ প্রমাণ করাই লাগবে। আমি চরম মাত্রার গাধা, আমি গাধার মতো ভাবতাম, তুমি বাধ্য হয়ে সব করেছো। আমি সেই গাধাই থাকতে চাই। মাঝে মধ্যে সব সত্যিটা না জানা, না বোঝাই না মঙ্গলের হয়। তীরা, আমার কথা শোনো। তীরা নিয়নকে এড়িয়ে সামনে এগোতে নিলে নিয়ন পেছন থেকে তীরার হাত টেনে ধরে তাকে সামনে আনে। দূর থেকে তুর্য এটা দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসে। ওর হাত ছাড়ো। ওহো, তোমার প্রেমিকের তো বুঝি ঝলতেছে তীরা, খুব পজিটিভ বুঝি। তুর্য শর্ট টেম্পার স্বভাবের, নিয়নের অঙ্গভঙ্গি তার মোটেও ভালো লাগলো না। ধাক্কা দিয়ে নিয়নকে সরিয়ে দিল সে। নিয়নের মাথায় তখন রাগ চড়ে বসে আছে। দুজনের রাগারাগি মারামারিতে রূপ নিতে সময় লাগলো না। থিরা কি করবে বুঝে উঠতে পারলো না। সে তুর্যকে সরানোর চেষ্টা করলো। ভাইয়া প্লিজ সরে আসেন ভাইয়া। তুর্য তীরার কথা শুনলো না। অন্যদিকে নিয়ন তুর্যর প্রতি তীরার উৎকণ্ঠা মেনে নিতে পারছে না। দুজনের মারামারি আরো বাড়লো। তীরা উপায় না পেয়ে দুজনের মাঝে দাঁড়ালো। চেষ্টা করতে সামনে থেকে একজোড়া হাতের ধাক্কা লেগে সে কয়েক কদম পিছিয়ে গেল। রাস্তার ঠিক পাশে দাঁড়িয়ে ছিল তারা তিনজন। ধাক্কা লাগার কারণে তাল সামলাতে না পেরে তীরা রাস্তার মাঝখানে গিয়ে থামলো। নিজেকে স্থাবর করার প্রচেষ্টা করার আগেই পাশ থেকে একটা মাইক্রোবাস সে ধাক্কা দিল তীরাকে। 3 হাত দূরে ছিটকে পড়ল তীরা। মাথার পিছনে অংশ আঘাতটাও লাগলো মারাত্মক। মুহূর্তেই পিছথালা রাস্তা রক্তে লাল হয়ে এলো। আকস্মিক এক ঘটনায় ঘোর কাটল তুর্য এবং নিলয়ের। নিয়ন ছুটে এসে তীরার মাথায় নিজের কোলে রাখলো।
নিয়নের হাত কাঁপছে, গলা শুকিয়ে আসছে। ক্ষণিক না ভেবে তীরাকে কোলে নিয়ে নিল। একটা গাড়িতে উঠল নিয়ন। তুর্য এগিয়ে এলো। ভাইয়া প্লিজ, আপনি নীরা নাফসিকে একটু দেখে রাখবেন। আমায় তীরার সাথে যেতে দিন প্লিজ। নিয়নের নমনীয় গলায় আকুতি না চাইতেও মেনে নিতে হলো তুর্যর। নিয়ন কাছে হাসপাতালে তীরাকে নিয়ে এলো। স্ট্রেচার অবধি কোলে করে তীরাকে নিয়ে গেল। তীরার রক্তে নিয়নের সমস্ত শার্ট ভিজে উঠেছে। স্ট্রেচারে তীরাকে রাখার পরও নিয়ন তীরার হাত ছাড়ল না। নিয়নের নিঃশ্বাস থেমে এসেছে। তীরা চোখজোড়া দিকে তাকিয়ে এসে নিঃশ্বাস আরো ক্ষীণ হয়ে কেবিনে ঢোকার কিছু মুহূর্ত আগে তীরা নিয়নকে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আমার বাবা আমার বাবা মা আসার আগে দয়া করে এখান থেকে, আর আমি মারা যাওয়ার আগে আমার জীবন থেকে চলে যান প্লিজ। নিয়ন তীরার হাত ছেড়ে দিল। তীরাকে কেবিনে নেওয়া হলো। নিয়ন সামনে থাকা চেয়ারে 2 হাত মাথা চেপে ধরলো। তীরার বলা শেষ বাক্যটা তার কন্দকুহুরে এত মাত্রায় কম্পিত সৃষ্টি করেছে যে নিয়ন সহ্য অবধি করতে পারছে না। নীরা এবং নাফসিকে আমি বাড়িতে পৌঁছে দিয়েছি। তীরার কি অবস্থা? তুর্য প্রশ্নে নিয়ন মুখ তুলে তাকালো। প্রত্যুত্তর করার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই তার মাঝে। জানি না ভাইয়া, সব আমার দোষ। আমি ওর লাইফে একটা ব্যাড লাক ছাড়া কিছু না। আমি যতবার ওর ভালোর জন্য দূরে সরে যেতে চেয়েছি ততবার ওর জন্য খারাপ কিছু হয়ে ফিরেছি। ও বলেছে আঙ্কেল আন্টি আসার আগে এবং ওর মৃত্যুর আগে যেন আমি ওর সামনে থেকে চলে যাই। আমি নিশাতের নম্বর দিচ্ছি ভাইয়া, ওকে একটু আসতে বলেন। আমি চলে যাচ্ছি। তীরা আমার মুখ দেখলে হয়তো বেঁচে থাকার অবশিষ্ট ইচ্ছেটুকু হারিয়ে ফেলবে। নিয়নের চোখের দিকে তাকাতে পারল না তুর্য। চোখ কি কখনো মিথ্যে বলে? নিয়নের চোখ দেখে তো মনে হচ্ছে না। মনে কোনো এক কোণে আজও তীরার জন্য একটু অনুভূতির পসরা সাজানো। এ অনুভূতি কি আদৌ সত্যি নাকি নেকি? তারান্নুম বেগমের মনে হচ্ছে তার সমস্ত পৃথিবী থমকে গেছে। মেয়ের এ অবস্থা, মেয়ের কথা শুনে স্বামীর ও মাইনর অ্যাটাক করা সব মিলিয়ে তিনি অকুল পাথরে ভাসছে। মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে কেবল সামনের ঘটে যাওয়া সবকিছু দেখে যাচ্ছে তিনি। নিশাত তারান্নুম বেগমের পাশেই আছে। এই মানুষটাকে সে এক সময়ও ফিলেন মনে করত, যখন তিনি নিয়নের থেকে তীরাকে দূরে রাখার চেষ্টা করেছিল। হাস নিশাত নিজেরই ভুল বুঝতে পারছে। নিয়ন বোধহয় তীরার জীবনে সবচাইতে অপয়া বস্তু, যে তীরাকে কেবল যন্ত্রণা ছাড়া অন্য কোনো স্থায়ী অনুভূতি দিতে পারেনি। নিশাত দীর্ঘশ্বাস ফেলে। তীরার অবস্থার কোনো উন্নতি নেই। ডক্টর বলেছে ইন্টারনাল আঘাত না থাকলেও আঘাতটা মারাত্মক। এখন আইসিইউতে রাখা হয়েছে তীরাকে। আন্টি, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হবে ইনশাআল্লাহ। নিশাত, তুমি বলেছিলে অ্যাক্সিডেন্টের সময় তুমি ছিলে তীরার পাশে। এটা কি সত্যি বলছো? অন্য কোনো ঘটনা নেই তো? তারান্নুম বেগমের প্রশ্নে হকচকিল নিশাত। মায়ের মন কেমন যেন বড্ড চালাক। তাদের কাছ থেকে কিছু লুকানো যায় না। কিন্তু নিশাত কোনোভাবে তীরার মাকে সত্যিটা জানতে দিবে না। তীরা কখনোই চাইবে না নিয়নের নামটা আর কখনো তার পরিবারের সামনে উচ্চারিত হোক। নিশাতের প্রচন্ড রাগ হচ্ছে নিয়নের উপর। একটা মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে? তীরাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ কি বাকি রেখেছে সে? নিয়তি বা কেন এত নিষ্ঠুর যে বারংবার তীরাকে তার সেই করুণ অতীতের মুখোমুখি দাঁড় করাতে হবে? আঞ্জুমানারা তীরাকে দেখতে এসে বোধ হয়ে মুসিবতেই পড়লেন। তারান্নুম বেগম অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দীর্ঘ সময় ধরে। ভাবি, কি হয়েছে? আপনি কিছু বলবেন? আঞ্জু, তীরা কি ঠিক হয়ে যাবে তো? ইনশাআল্লাহ ভাবি। তোমার ফোনটা দাও তো আঞ্জু, মাকে কল করি একটু। আমি এখানে, তোর নিয়ে একা বাড়িতে আছে মায়ের। নেন ভাবি। আঞ্জুমানা ফোন তারান্নুম বেগমকে দিয়ে নিজের ভাইয়ের কেবিনের দিকে এগোলো। তারান্নুম বেগম ফোন থেকে নিয়নের নাম্বারটা দেখলেন একবার, অতঃপর নিজের মাকে ফোন করে তন্নির কাছেই থাকতে বললেন। আঞ্জুমানারাকে ফোন ফেরত দিলেন একটু পরই। আঞ্জু, তুমি হাসপাতালে থাকবে একটু? মা আসা অবধি আমি একটু তন্নির সাথে দেখা করে আসি। সন্ধে হয়ে এসেছে, মেয়েটা এই সময় একা থাকতে পারে না। আচ্ছা ভাবি যান, চিন্তা করবেন না একদম। আমি আছি এখানে, মাও আসবে একটু পর।
ভাইয়ারাও আসছে, আপনি নিশ্চিন্তে যান। তারান্নুম বেগম মাথা নেড়ে সম্মতি জানিয়ে একবারও তীরার কেবিনের দিকে তাকালেন। এখনো জ্ঞান ফেরেনি। ব্লাড ব্যাংক থেকে রক্ত দেয়া হয়েছে ইতিমধ্যে 2 বার। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডক্টররা পুরোপুরি নিশ্চয়তা দিতে পারছে না। তারান্নুম বেগম অনুভব করতে পারছে নিজের বুকে জমে ওঠা শূন্যতা। পরক্ষণেই সে বুকে পাথর রেখে তিনি নিজের ফোন থেকে নিয়নের নম্বর ডায়াল করলো। কল রিসিভ হলো না। তারান্নুম বেগম জানতেন রিসিভ হবে না। শূন্যতম সম্ভাবনা নিয়ে তিনি দ্বিতীয়বার নিয়নের নম্বরে ডায়াল করলো। দ্বিতীয়বার নিয়ন কল রিসিভ করলো, যার প্রত্যাশা তারা বেগম করেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি, তুমি জানো আমি কে। অযথা নাটক করে প্রশ্ন করার প্রয়োজন নেই। তোমার সাথে দেখা করতে চাই আমি। তীরা যে হাসপাতালে অ্যাডমিট আছে তার নিচে আমি দাঁড়িয়ে আছি। আগামী 10 মিনিটের মধ্যে এখানে আসবে। তারান্নুম বেগম কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলেন। নিয়ন স্বভাবই তাকে খুব ভয় পায়। বোধহয় তারান্নুম বেগমের গাম্ভীর্য তাকে ভীত করে তোলে। তারান্নুম বেগম ইচ্ছে করে গম্ভীর কণ্ঠে নিয়নকে আসতে বলেছে। নিয়নের সাথে মুখোমুখি কথা বলা দরকার তার। 10 মিনিটের আলটিমেটাম দিল। নিয়ন এলো 7.5 মিনিটের মাথায়। বেশ হাঁপাতে হাঁপাতে তারান্নুম বেগমের সামনে দাঁড়ালো সে। তারান্নুম বেগমের হাতে পানির বোতল দিল। নিয়নের দিকে তা বাড়িয়ে দিলেন তিনি। নিয়ন খানিকটা সংকোচ বোধ করে শেষমেশ পানির বোতলটা নিল। কয়েক ঢোক পানি খেয়ে পান করে বোতলটা যথারীতি তারান্নুম বেগমের দিকে ফেরত দিল। তো কেমন আছো নিয়ন? আলহামদুলিল্লাহ আন্টি, আল্লাহ যেমন রেখেছেন আর কি। তো বগুড়ায় কবে এসেছো? 2 দিন আগে। তীরার সাথে আজই প্রথম দেখা করেছো? এ প্রশ্নে নিয়ন ভরকালো। তারান্নুম বেগম অতি ঠান্ডা মেজাজে প্রশ্ন করেছেন, অথচ নিয়ন ক্রমাগত ঘামছে। কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না সে। তীরার সাথে দেখা করার কথা সে স্বীকার করতে পারবে না। কথা বলছো না যে? আমার তীরার সাথে দেখা হয়নি আন্টি। ও আচ্ছা, সেটাই তো। তীরা তো হাসপাতালে, ও কি করে তোমার সাথে দেখা করবে? ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাও তুমি। আচ্ছা আন্টি। তোমার কাছে তো ঐশী বাণী এসেছিল যে তীরা ওই হসপিটালে, তাই না? মানে? তোমাকে আমি কলে শুধু এটুকুই বলেছিলাম, তীরা যে হসপিটালে আছে তার নিচে আসতে। হসপিটালের নাম তো আমি বলিনি। তবে তুমি কি করে জানলে তীরা এই হসপিটালে আসছে? আন্টি, লোকেশন ট্র্যাক করা। হ্যাঁ, লোকেশন ট্র্যাক করা তো তোমার কাছে ডাল ভাত, কিন্তু আমার বাড়ির থেকে ন্যূনতম 10 কিমি দূরে। 10 মিনিট আগে এত দূর আসলে কি করে? আমাকে শেখাচ্ছ এসব? তোমাকে নিষেধ করেছিলাম না? কেন তীরার ক্ষতি করতে চাইছো? আমি তীরার ক্ষতি করতে চাইনি আন্টি, আর না কখনো চাইবো। প্রতি মুহূর্তে ওর ক্ষতি করে গেছো তুমি। আমার মেয়ে শেষ কবে মন খুলে হেসেছে আমি নিজেও দেখিনি। এর দায়ভারটা কার জানো? তোমার। ম্যানিপুলেট করে ফেলেছিলে তুমি আমার মেয়েটাকে, আর তারপর হঠাৎ অবহেলায় ছুড়ে দিলে। কি ভেবেছো এসব জানি না? বাবা মা জানে না এমন কিছু সন্তানের জীবনে কখনো ঘটে না। তোমাকে শান্তি দিলে কি আমি তীরাকে ফিরে পাবো নিয়ন? আমার মেয়েটা জীবন মৃত্যুর মাঝখানে ঝুলছে। এর দায়ভার অস্বীকার করতে পারো তুমি? তোমাকে আমি খুন করে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলবেও আমার রাগ কমবে না। তবুও আমি ঠান্ডা মাথায় তোমাকে বলছি, আমার মেয়ের নাগালের বাইরে চলে যাবে তুমি। ওর যোগাযোগের মধ্যে আসার চেষ্টা করবে না। ও যেন চাইলেও তোমার সাথে যোগাযোগ না করতে পারে। আমি জানি আমার মেয়ে দুর্বল, তবে তোমার সাথে আবার যোগাযোগ করার মতো দুর্বলতা বোধ হয় সে আর দেখাবে না। বুঝতে পেরেছো? জি। যার জন্য আমার মেয়েকে ছেড়েছো তার কাছে থাকো। মাঝ রাস্তায় তাকে ফেলে যেও না আবার। 9 মাস লেগেছে আমার নিজের মেয়েকে এই পৃথিবীতে আনতে। 8 সপ্তাহ লেগেছে ওর হৃদস্পন্দন তৈরি করতে। তোমার কয়েক মুহূর্ত সেই হৃদস্পন্দন
থামিয়ে যন্ত্রণার রক্তরস আমার মেয়ের শিরায় উপশিরায় বাহিত হবে, এটা আমি থাকতে সম্ভব না। ভালো মতো ওয়ার্ন করছি, মনে রাখো, দ্বিতীয়বার যেন এসব বলতে না হয়। আন্টি, শেষবারের মতো একবার একটু টিয়াকে দেখতে দেবেন প্লিজ। এরপর আমি কখনো ওর সামনে দাঁড়াবো না, কোনো দিন না। আমি সব কিছু ছেড়ে চলে যাব, কিন্তু একবার ওর সাথে দেখা করতে পারি, শুধু কিছু সেকেন্ড একটু ওর পাশে বসবো প্লিজ। না। নিয়নের করুণ আকুতির বিপরীতে তারান্নুম বেগম প্রত্যাখ্যান বাক্য শোনালে অতি সহজে। তিনি নিজের মনকে পরিপূর্ণ কঠোর করেছেন। কারো আকুতি মিনতি তিনি আর গলবে না। নিয়নের কথাতে তো মোটেও নয়। বিষকে কাছে এনে তা দূরে সরানো সহজ হয় না, আর সেখানে নিজের মেয়ের শিরোয়ারে নিজেই বিষ অর্পণ তারান্নুম বেগম কখনোই করতে পারবে না। তীরা সুস্থ হতে সপ্তাহ 4 সময় লাগলো। 1 সপ্তাহ সে আইসিইউতে ছিল, প্রায় বেহুশ বলা চলে। এখন তাকে বাড়িতে আনা হয়েছে। তীরার বাবা মোটামুটি সুস্থ হয়েছে। মেয়ের সুস্থতায় তিনি যেন নিজের বেঁচে থাকার তাগিদ ফিরে পেয়েছে। সুস্থ হওয়ার পর তীরার মধ্যে অন্যরকম একটা চাহনি লক্ষ্য করেছেন তারান্নুম বেগম। চোখে অন্যরকম একটা জৌলস্য। এ চাহনি অর্থ তিনি ভেদ করতে পারেনি এখন অবধিও। তবে মেয়ের দিকে তার খেয়াল এখন সর্বোচ্চ। নিয়ন নামক অমানিসার ছায়াটাকে যে বিদায় করা গেছে, তাতেই তিনি সামান্য স্বস্তি হয়েছে। নিয়নের আকুতিগুলো বড্ড মেকি মনে হয়েছে তার। তীরাও যদি বুঝতো একটু, মেয়েটা কি এখনো নিয়নের প্রতি দুর্বল? এতটা দুর্বল হতে পারে তার মেয়ে? হাসপাতাল থেকে ফেরার দ্বিতীয় দিনে নিশাত এলো তীরার সাথে দেখা করতে। নিশাতের মুখে হাসির রেশ নেই। তীরা নিশাতের এমন মলিন মুখ দেখে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তুই এই প্যাচার মুখ নিয়ে কেন আসছিস? দরকার নেই, যা। মজা নিস না, সিরিয়াস একটু কথা আছে। তো বল। আমি তো হার্টের রোগী না যে আমার সাথে যা সিরিয়াস আলোচনা করা যাবে না। তীরা, আমি আসলেই সিরিয়াস। নিয়ন ভাই 3 সপ্তাহ আগে আমাকে কল দিছিল। কি জানার জন্যে? আমি বেঁচে আছি নাকি পুলিশ কেস হয়নি, কোনটা জানার জন্যে? তুই সুস্থ আছিস কিনা এটা জানার জন্য। ভাই একটা চিঠি পাঠিয়েছে আমার অ্যাড্রেসে, বলেছে তুই সুস্থ হয়ে বাড়িতে ফিরলে যেন তোকে চিঠি দেই। কবে পাঠিয়েছে চিঠি? গত সপ্তাহে। কুরিয়ারে? দে। নিশাত দ্বিধার দ্বন্দ্বে থাকলেও চিঠির খামটা তীরার হাতে দিল। তীরার হাতে ক্ষতটা এখনো শুকায়নি। রিশাতের হাত থেকে খামটা নিয়ে সেটা খুলল তীরা। 2টো কাগজ ভেতরে, একটাতে তীরার চোখের স্কেচ করা, সাথে চিঠিটা পড়া শুরু করলো তীরা। তীরা, আগে ভাবতাম মানুষ সম্বোধনহীন চিঠি কেন লেখে, আজ বুঝতে পারছি। সম্বোধনহীন চিঠি লেখার চেয়ে যন্ত্রণার হলো খুব কাছের মানুষটি সম্বোধনহীন হয়ে যাওয়া। সুস্থ হয়েছ কি? আমি তো আর দেখতে পারবো না কখনো। শেষবার যখন গিয়েছিলাম আমার আকুতি তোমার মায়ের মন গোলাতে পারিনি। আমার ব্যর্থতা। যেখানে তুমি আমার ভালোবাসা বাক্য শুনেও ফিরতে পারোনি, সেখানে অন্য কেউ আমার আকুতি না বোঝাই স্বাভাবিক। তুমি সব সময়ই জানতে চেয়েছো কেন আমি তোমাকে হঠাৎ করে ছেড়ে দিলাম। বরাবরই প্রশ্নটা এড়িয়ে এসেছি, আর সব উত্তর দিয়ে হারাতে চাই। তীরা, তোমার মনে আছে একদিন তুমি রান্না করার সময় আমি কল করেছিলাম, তুমি রিসিভ করোনি। পরে যখন রিসিভ করলে তখন রুক্ষ স্বরে জবাব দিয়েছিলে। আমি তোমার কণ্ঠে নিজের প্রতি অবজ্ঞা খুঁজে পেয়েছিলাম। তার উপর তোমার দাদি তোমার চাচাতো বোনের দেবরের সাথে তোমাকে মেলানোর কথা বলেছিল। এটা শুনে আমি আহত হয়েছিলাম। আমি এই বিষয়গুলো নিতে পারছিলাম না, বলতেও পারছিলাম না, আবার ফেলতেও পারছিলাম না। এসবের মাঝখানে আবিরের সাথে সম্পর্ক নষ্ট হলো। সব মিলিয়ে তখন আমি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। ফ্যামিলি প্রবলেম তো ছিলই, ক্যারিয়ারে তখন 14টা বেজেছিল। আবার একটু ব্রেক দরকার ছিল, কিন্তু তুমি কখনোই আমাকে একা ছাড়তে না। প্রবলেমের সময় তো ভুলেও না, কিন্তু ওই সময়টাতে আমার তোমাকেও বিরক্ত লাগছিল। বারবার মনে হতো আমি তোমার যোগ্য না। তোমার ফ্যামিলির কথা কানে বাজতো। সব সময় মনে হতো আমার সাথে থাকলে তোমার ক্যারিয়ারটা নষ্ট হবে। এসব ভেবে আমি ঠিক করেছিলাম তোমার থেকে দূরে সরে যাব কিছু সময়ের জন্য। তোমার উপর খানিকটা বিরক্তও ছিলাম, কারণ সোজাভাবে আমায় একা থাকতে দিচ্ছিলে না তুমি। সেজন্য তেহজিবের সাথে ছবি তুলে তোমায় দিয়েছিলাম। এসবের উদ্দেশ্য ছিল তোমাকে রাগানো। তীরা,
তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, এটা সত্য। মাঝখানে আমার জীবনে মেয়েরা এসেছে, তবে তোমার প্রতি আমার অনুভূতি সবচেয়ে বড় সত্য ছিল। লং ডিস্টেন্সে বিশ্বাস করাটা খুব টাফ, আমিও জানতাম, কিন্তু তোমার আচরণ সত্যি আমার একটা সময়ে এসে বিরক্ত লাগা শুরু হয়েছে। এসব কিছু থেকে একটু শান্তি পাওয়ার জন্য আমি তোমার থেকে দূরে সরে গেছি। পেয়েছো নিজের প্রশ্নের উত্তর? এখন নিশ্চয়ই কোনো বাহানায় আর তোমাকে কল করতে হবে না। আর একটা কথা, আমি বিয়ে করেছি। তোমায় এ কথা না জানালেও চলতো, তবুও জানালাম। জীবনে এগিয়ে যাওয়ার অধিকার সবারই আছে, আমিও তাই করলাম। ঢাকাকে আর ঘৃণা করতে হবে না তোমার। তোমার এক্স এখন আর ঢাকায় থাকে না, এমনকি এই সীমানাতেই থাকে না। আমার প্রতি একটু হলেও দুর্বলতা তোমার ছিল, কিন্তু এখন আর থাকবে না, কারণ এখন তুমি জেনেছো আমি অন্য কারো স্বামী। বোধহয় অন্যের স্বামীর দিকে নজর দিতে চাইবে না। তোমার স্কেচটা ছিল, ফেরত দিলাম। ভালো থেকো ইতি, তোমার অপ্রিয় প্রাক্তন। তীরা চিঠিটা পড়ে সামান্য হাসলো। তীরার ঠোঁটের রহস্যময় হাসি নজর এড়ালো না নিশাতের। হাসছিস কেন? কি লিখেছে? আমাকে আজীবন জিলাপি বলে আসা মানুষটার জিলাপির মতো পেঁচানো চিঠি পড়লাম। সে বলেছে তার আমার থেকে ব্রেক প্রয়োজন ছিল। আমার সব প্রশ্নের উত্তর সে দিয়েছে নাকি। তার এক্স বউ দাবি করা মেয়ে আমাকে তার সাথে বাইকে ঘুরতে দেখেছিল। আমি কখনো তার বাইকে উঠিনি। তাহলে এই মেয়ে কে ছিল? সেই প্রশ্নের উত্তর এখনো দেয়নি কেন? সুবিধাবাদী উত্তর দিয়েছে কেবলমাত্র। এখন কি তুই আবার ওই লোকটার কাছে উত্তর খুঁজবি? না, প্রশ্ন অনেক আছে যেসবের উত্তরও কখনো দিতে পারবে না। সত্যকে এত পেঁচানো যায় না। তাছাড়া যেই মানুষ যত কম বোঝার চেষ্টা করে সে তত সুখী হয়। আমিও আর কিচ্ছু বুঝতে চাই না। অবুঝ থাকার মধ্যে যতটুকু অতৃপ্তি আছে তার চেয়েও বেশি মানসিক প্রশান্তি আছে। এই না হলে আমার বান্ধবী। এখন শোন, তোর আসলে একটা টিপিক্যাল ফ্রেন্ডদের মতো বিয়ে করতে বলবি না একদম। ছাগল। শোন, আগে এইসব বিয়ের চিন্তা পরে। এখন তোর জীবনটা হলো প্রোডাক্টিভ হওয়ার, সময়টা উপভোগ করার। ট্যুর দে, ভার্সিটির মজা নে। দিন শেষে যদি এমন কেউ আসে যে তোর দোষগুলোকে তোকে জাজ না করে তোকে কারেক্ট করবে, তার গলায় মালা ঝুলাস। তীরা মুচকে হাসলো। এখন লাঠিতে ভর করে ধীরে ধীরে হাঁটতে পারে সে। তীরা উঠে ড্রয়ার থেকে ডায়েরি সহ অন্য সব কিছু বের করে আনলো। চিঠি এবং স্কেচটাও মেঝেতে ফেললো অন্য জিনিসগুলোর সাথে। বিছানার পাশে টেবিল থেকে গ্যাস লাইট এনে তড়িৎ গতিতে আগুন ধরিয়ে দিল জিনিসগুলোতে। মুহূর্তের মাঝে ধীরে ধীরে পড়তে লাগলো কাগজগুলো। তীরা নুপুর দুটো আগুনে ফেললো। স্মৃতি সব একবারে মুছে যাওয়াটাই ভালো। এই আগুনে কি দেখতে পাচ্ছিস নিশু? তোর অতীত দাউ দাউ করে জ্বলছে। তুই কি দেখতে পাচ্ছিস? আমার প্রত্যাবর্তন। এতদিন এই আগুনটাই লাগানো উচিত ছিল আমার, পারিনি আমি। সময় সব শেখায়। আজ আগুন লাগাতে শিখিয়েছে, কাল এই আগুনে পুরেই খাঁটি হতে শেখাবে। আফসোস এইটুকুই যে আমি আমার পরিবারকে ভুল বুঝেছি দীর্ঘ সময় ধরে। আফসোস করিস না। প্রেম বস্তুটাই এমন, প্রেমে পড়া মানুষের কাছে প্রেম বিরোধী কোনো উপদেশ কখনোই ভালো লাগে না। সায়ানাইডের মতো বিষাক্ত লাগে সবকিছু। দিন শেষে সবাই বুঝতে পারে সবকিছু। তীরা দীর্ঘশ্বাস ফেলল। আগুনের উত্তাপ কমে এসেছে। কাগজগুলো ইতিমধ্যে ছাই হয়ে গেছে। তারান্নুম বেগম এসে দেখলে কি তীরাকে বকবে নাকি খুশির ঝিলিক দেখা যাবে তার চোখে? তীরা ভাবনায় পড়ল। পরক্ষণেই তার মনে সে অনুভূতি করল প্রশান্তির মন্দ মধুর পবন। চোখ বন্ধ করে কেবল শুকরিয়া উচ্চারণ করে ঠোঁট জোড়া সামান্য প্রসারিত করল সে। হে হাসি অকৃত্রিম, পেঁচানো এক সূত্র থেকে মুক্তি পাওয়ার হাসি এটি। তীরা আনমনে আওড়ালো। माना कभी कभी सारे जहां में अंधेरा होता है, लेकिन रात के बाद ही तो सवेरा होता है।